এই হাসিনা এবং ইন্ডিয়ান সরকার তাদের মিডিয়া ব্যবহার করতেছে আমাদের এগেনস্টে প্রোপাগান্ডা, যেটার একটা উদাহরণ তো আজকে আমরা যেটা আলোচনা করলাম যে আমেরিকা নাকি 5 বছর ধরে করছে, এগুলো সমস্ত কিছু প্রোপাগান্ডা। এবং তারা করতেছে যে আওয়ামী লীগ ছাড়া যারা আছে সবাই হচ্ছে মুসলিম জঙ্গিবাদ। সেনাবাহিনীটাকে যেভাবে স্পয়েল করা হয়েছে, যেভাবে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় লোকজনদেরকে এবং দলীয়ভাবে যারা ইভেন গোলাপগঞ্জ না তারাও মানে নামের শেষে শেখ লাগে, এফিডেট করে শেখ লাগেছে, এরকম এর হিস্ট্রি আছে। ছাত্ররা নেতৃত্বে যারা আছে তারা জেনারেল ওয়াকারকে একজন হিরো হিসেবে মানেন। বাট কথা হচ্ছে হিরো হিসেবে মানলে এখনই উনাকে বিদায় দেওয়া যায়, উনি হিরো থাকতে থাকতেই, কারণ কিছুদিন যখন এটা যাবে, এটার এফেক্টটা যখন আসবে, তখন উনি আর হিরো থাকবেন না, উনি আবার হিরো থাকবেন না। এবং উনি এই সমস্ত জিনিস বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে লিয়াজও করতেছেন। উনি চরমোনায়ের পীরের সাথে দেখা করেছেন। আচ্ছা, প্রথমে সেনাবাহিনীর বিষয়টা অ্যাকচুয়ালি আমি প্রতিটা টক শোতে এবং আমার নিজের পার্সোনাল ফেসবুক লাইভে আমি যেটা বলেছি যে যারা এই ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করেছে বিভিন্নভাবে, তাদের এগেনস্টে যে কার্যক্রম যেগুলা নেওয়ার কথা ছিল এগুলা হচ্ছে না। যেটা হচ্ছে খুব স্লোলি এবং গ্র্যাজুয়ালি হচ্ছে। এবং কিছু কিছু ইনফরমেশন আছে খুব ডিস্টার্বিং। আমি লাস্ট গত পরশুদিনই সম্ভবত একটা লাইভে করেছি যে আমাদের 2 জন জেনারেল যারা অলরেডি অফশোরে চলে গেছেন, অ্যাকচুয়ালি এখনো অফশোরে যান নাই। মানে আমি দেখলাম এই ধরনের ফোর্স রিটায়ার্ডে যখন দেওয়া হয়, অর্ডারটা দেওয়া হয় ইমিডিয়েটলি, মানে হচ্ছে ফোর্থউইথ, মানে যখন আদেশটা যেদিন সিগনেচার করা হয়েছে ওই দিন থেকেই উনি আউট অফ সার্ভিস। কিন্তু এখানে দেখলাম যে চারজন জেনারেল মুজিব তো বরখাস্ত, জেনারেল সাইফুল আলম, মেজর জেনারেল হামিদ, আর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস, তাদেরটার মধ্যে 15 দিনের সময় দেওয়া হয়েছে। মানে তারা এখনো 15 দিন কিন্তু 2 স্টার 3 স্টার গাড়ি নিয়ে ওনারা এখনো সেই একই ফ্যাসিলিটিটা পাচ্ছেন। এবং তাদের ইয়াটা কি, দুইজনের নামে আমি যেটা শুনেছি, একটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শাহিন, তিনি এর আগে সিজিএস পর্যন্ত ছিলেন। তো উনার সাথে অজিত দোভাল, ইন্ডিয়ার যে সিকিউরিটি অ্যাডভাইজার, অজিত দোভালের সাথে তার টেক্সট মেসেজ আদান প্রদান হয়েছে, সেম উইথ লেফটেন্যান্ট জেনারেল শাহিন। বাট যে টেক্সট মেসেজ গুলো হওয়ার পরে এটা সেনাপ্রধান জেনেছেন, সেনাপ্রধান তাদের সাথে কথাও বলেছেন। কথা বলার পরে ওনাকে শুধু পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে শাহিন স্যারকে বদলি করিয়ে দিয়েছেন, আর সাইফুল ইসলাম স্যারকে অনেক পরে, ঘটনা অনেক পরে। তো আমার কথা হচ্ছে, যদি পার্শ্ববর্তী দেশের সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে আমাদের জেনারেলের 1-to-1 কমিউনিকেশন থাকে, এটা হচ্ছে হাই ট্রিজন, যেটা হচ্ছে দেশদ্রোহিতা। এই দেশদ্রোহিতা যদি একটা যুদ্ধকালীন সময় হয়, হি গোজ টু ফায়ারিং স্কোয়াড। এরকম একটা সিচুয়েশনে আমরা সবাই জানি যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর হচ্ছে এই ভারত। আর আমরা সবাই জানি সেনা প্রধানকেও ভারতের এগ্রিমেন্ট ছাড়া হতে পারে না। তো এক সেন্সে আমরা যদিও জানি যে এই বিপ্লবটাতে শেষ মুহূর্তে আমাদের জেনারেল ওয়াকার সাপোর্ট করেছেন, কিন্তু আমার কাছে এখন যত দিন যাচ্ছে ততই আমি মোর কনভিন্স হচ্ছি যে যখন তিনি যেহেতু শেখ হাসিনা তার আত্মীয়ই ছিলেন, উনি একটা ক্যালকুলেশন করেছেন, যখন অফিসারদের সাথে একটা দরবার নিয়েছেন, যখন দেখেছেন জুনিয়র অফিসার এবং মিড লেভেলের অফিসাররা সবাই জনগণের পক্ষে, উনাকে একটা ডিসিশন নিতে হয়েছে, আদারওয়াইজ তার লাইফ অ্যাট স্টেক হতে পারতো। সো উনি একটা ডিসিশন নিয়েছেন। ডিসিশন নেওয়ার পরে নর্মালি যদি একটা, আমরা সবাই জানি যে আওয়ামী লীগের ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাই বলেছে যে সরকার পতন হইলে কমসে কম নাকি 5 থেকে 10 লাখ লোক মারা যাবে। এটা কি হয়েছে? এটা তো এখানে হয় নাই। কারণটা কি? অ্যাটলিস্ট আমরা এটার জন্য থ্যাঙ্কফুল যে আমরা মব জাস্টিস চাই না, এবং যে পাওয়ার ট্রানজিশনটা যেটা হয়েছে, আমি অ্যাপারেন্টলি মানে পিসফুল বলবো আফটার বিপ্লবে তো অলরেডি 900-1000-এর কাছাকাছি লোকজন মারা গেছে। এই তারা সবাই দেশের জন্য প্রাণ দিয়েছে, আমরা তাদের সেলুট জানাই। কিন্তু এর পরবর্তীতে যাদের জন্য এই ফ্যাসিবাদ, যাদের জন্য এটা হয়েছে, তাদের প্রতি নর্মালি যে মব জাস্টিস যেটা হয়, ওটা কিন্তু হয় নাই। এই না হওয়ার কারণে আমি বলবো যে এই সরকারকে রাখার জন্য যারা ছিল, সেনাবাহিনী ছিল, গোয়েন্দা সংস্থাগুলো ছিল, এসএসএফ, ডিবি, পুলিশ, এগুলো সবাই ছিল। এবং এদের মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনাকে রেখে চলে যাওয়ার পরে ওদের যে মেইন যারা লোকজন মাসল পাওয়ার ছিল, তারা তাদের স্বপদে বহাল ছিল। আজ কয়েকদিন হয়েছে, 40 দিনের উপর হয়ে গেছে।
হুম। ভাবছিল দেখে কিন্তু আমরা একটার পরে আনসার বিপ্লব, তারপরে জুডিশিয়াল কু এবং ব্লা ব্লা যত ধরনের আনরেস্ট আছে, এবং এটা একটা প্রেডিকশন আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানে ইউটিউব যারা করে অ্যাক্টিভিজম করে তারা বলেছে যে এই হাসিনা এবং ইন্ডিয়ান সরকার তাদের মিডিয়া ব্যবহার করতেছে আমাদের এগেনস্টে প্রোপাগান্ডা, যেটার একটা উদাহরণ তো এই আজকে আমরা যেটা আলোচনা করলাম যে আমেরিকা নাকি 5 বছর ধরে করছে, এগুলো সমস্ত কিছু প্রোপাগান্ডা, এবং তারা করতেছে যে আওয়ামী লীগ ছাড়া যারা আছে সবাই হচ্ছে মুসলিম জঙ্গিবাদ। তো এই সময় আমাদের ওয়াকার্স আর অ্যাকচুয়ালি নট ডুইং দ্য রাইট থিং। উনি এই সিরিয়াস অফেন্সের পরে লোকজনকে শুধু বদলি করতেছেন, এবং যাদেরকে চাকরিচ্যুত করা দরকার তাদেরকে ফোর্স রিটায়ার দিচ্ছেন, আবার 15 দিন সময় দিচ্ছেন তাদের ইয়া করার জন্য। যারা অলরেডি আয়না ঘরের জন্য উনি কি কোনো চাপে আছে? মানে একজন প্রশ্ন করেছেন, উনি কি আসলে কোনো চাপের মধ্যে আছে নাকি উনি ইচ্ছে করে এগুলা করছেন? আমি যেটা মনে করছি এট প্রেজেন্ট, আমরা আগে বলেছিলাম যে এনটিএমসির যে প্রধান ছিল, এনটিএমসির যে প্রধান ছিলেন মেজর জিয়াউল হাসান, তার কাছে অনেক অডিও ভিডিও টিডিও সবকিছুই নাকি ছিল। বাট আমি বর্তমানে যে আপডেট পেয়েছি যে সেই সমস্তগুলোই এখন ট্রান্সফার হয়ে গেছে তারেক সিদ্দিকীর কাছে। তারেক সিদ্দিকী বর্তমানে আছে ইন্ডিয়াতে। আমি এর আগের একটা টক শোতে বলেছিলাম যে সে ফ্রান্সে আছে, বাট এই ফ্রান্সে আছে মানে ফ্রান্সের একটা সিম কার্ড ব্যবহার করে সে সোর্সের সাথে কথা বলেছে, এবং এর ঘন্টা দুয়েক পরে আবার সৌদি আরবের একটা নাম্বার থেকে টেক্সট মেসেজ করেছে। তো এটা বোঝা গেছে তার পজিশনটা ইয়া করার জন্য ফাইনালি একটা কনফার্ম হয়ে গেছে সে এখন ভারতে অ্যাকচুয়ালি শেখ হাসিনার সাথে আছে, এবং ওখানে থেকে এই ওয়াকার স্যারের উপরে উনি প্রেশার ক্রিয়েট করতেছেন। এবং এট প্রেজেন্ট আমার অ্যাসেসমেন্ট যেটা বলে সেটা হচ্ছে তারেক সিদ্দিকের কাছে there are some vital evidence against ওয়াকার স্যার, এবং এখন তার কথা মতো চলতেছে। আমি অ্যাকচুয়ালি তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনিস, উনি একজন সম্মানিত এবং অভিজ্ঞ ব্যক্তি। উনি এখনো কেন মানে আমরা এত যারা সামরিক বাহিনীতে আছে তারা এত কথা বলছি এই রিলেটেড, বাট উনি জিনিসটা অ্যাড্রেস করতেছে না, এটা আমি অ্যাকচুয়ালি খুব ট্রাবলড। আমি মনে করি যে এই একটা সিচুয়েশনে আমি আগেও বলেছি যে এই যে এভিডেন্স যেগুলো আছে এনটিএমসি যেগুলো রেকর্ড করেছে, এগুলা শুধু যে ওয়াকার স্যার এগেনস্টে না, বাংলাদেশের যত প্রতিভাধর গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, সবার এভিডেন্স আছে, এবং এটা যদি তারেক সিদ্দিকীর কাছে থাকে ইট ইজ শেয়ার্ড উইথ দ্য ইন্ডিয়ান্স। তাই যদি হয় আমাদের নেক্সট 5 to 10 ইয়ার্স এর মধ্যে যারা রাজনীতি করবেন দে আর অ্যাট স্টেক, মানে এর মানে হচ্ছে বাংলাদেশের সিকিউরিটি অ্যাট স্টেক। এই জিনিসটা ভালোভাবে আমি মনে করি সরকার এটা হ্যান্ডেল করতেছে না, এবং এই কারণে আমি মনে করি যেহেতু এখনো যারা যারা আয়নাঘর থেকে শুরু করে গুম খুন সবকিছুর সাথে জড়িত তাদেরকে, আমি যেটা নিজে সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে মনে করি যে সেনাবাহিনীটাকে যেভাবে স্পয়েল করা হয়েছে, যেভাবে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় লোকজনদেরকে এবং দলীয়ভাবে যারা ইভেন গোলাপগঞ্জ না তারাও মানে নামের শেষে শেখ লাগে, এফিডেট করে শেখ লাগেছে, এরকম এর হিস্ট্রি আছে। সো এই যে সিচুয়েশনটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে ফিউচারে যেন কখনো সেনাবাহিনীর সদস্যরা ডিজিএফআই তে হোক আর র্যাবে হোক বা এনএসআই তে হোক, তারা যেন এই ধরনের ক্যাপিটাল সিন যেটা গুম খুনের মতো মানবাধিকার হরণ করতে না পারে, তার কারণে এটা আমাদেরকে একটা এক্সাম্পল সেট করতে হবে। যারা বর্তমানে জড়িত আছে তাদেরকে সঠিক বিচারের আওতায় এনে তাদেরকে পানিশমেন্টটা এনশিওর করতে হবে। এটা যদি আমরা করতে না পারি তাহলে এই বিপ্লবটাই মিনিংফুল হয়ে যাবে। এই বিপ্লবের মাধ্যমে যে আমরা কি জন্য আসছি, গুম খুন সরকারের অরাজকতার জন্য এগেইনস্টে এই বিপ্লবটা হয়েছে, এটা মিথ্যা হয়ে যাবে। এবং এই মিথ্যা করার জন্য ওয়াকার স্যার যে টাইমটা নিতেছে, উনি সবাইকে বোঝানোর চেষ্টা করতেছে। আমার বিভিন্ন কলিগ যারা কথা বলে তাদেরকে বিভিন্ন লোকজনকে ফোন করে কথা বলা হচ্ছে না উনি সবকিছুই করবেন, বাট কথা হচ্ছে এই স্লো করার ফলে এই আন্দোলনটা একসময় ফল করবে, এই আন্দোলনটা একসময় মানে ফল করবে। এই সরকারটা একটা প্রশ্নের মুখোমুখি পড়বে। কারেক্ট কারেক্ট কারেক্ট। এটা আমি মনে করি ইমিডিয়েটলি অ্যাকচুয়ালি যারা এই জেনারেল ওয়াকার, তারপরে ওনার যে চিফ অফ জেনারেল স্টাফ আছে লেফটেন্যান্ট জেনারেল শামীম, হ্যাঁ নামটা ওনার পুরো নামটা ভুলে গেলাম, আচ্ছা যা বর্তমানে যে সিজি আছে মিজানুর রহমান শামীম, মিজানুর রহমান শামীম, উনি এখন লেফটেন্যান্ট জেনারেল। উনি কিন্তু এর আগে আনসারে ছিলেন, সিজেস তো বর্তমানে আছেন,
যত ইম্পর্টেন্ট জায়গায় আছে উনি আনসার বাহিনীটাকে পুরা গোপালগঞ্জের লোক ওখানে ঢুকাই দিচ্ছেন পুরা। এবং এই কারণেই কিন্তু আনসারের বিদ্রোহটা যে হয়েছে। এই প্রেসিডেন্ট এর আগে যে লেফটেন্যান্ট মেজর জেনারেল আমিনুল আছেন, উনার তো দায় আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকজন ঢুকাইছে হচ্ছে এই মিজানুর রহমান শামীম স্যার, এবং উনি কিন্তু কোথাও ফোকাস না। এখন যদি সবাই মনে করে যে ওকে ওয়াকার স্যার চলে যাওয়ার পরে হুইজ নেক্সট, যদি লেফটেন্যান্ট জেনারেল শামীমকে যদি আবার সেনাপ্রধান করা হয়, সেম, কোনো পরিবর্তন হবে না। বর্তমানে এর মানে এই ফ্যাসিস্ট সরকারের সময় যে কজন লেফটেন্যান্ট জেনারেল আছে সবাইকে বাড়ি পাঠাতে, অলরেডি 2 জন বাড়ি চলে গেছে, বাকি সবাইদেরকে বাড়ি পাঠাতে হবে, সিম্পল। মিজানুর রহমান শামীম উনি জাস্ট মেজর জেনারেল সাইফুল ইসলাম বা লেফটেন্যান্ট জেনারেল শামীম সেম সেম। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি মনে করি তত্ত্বাবধায়ককে ইমিডিয়েটলি ওয়াকার স্যারকে চেঞ্জ করতে হবে। ওয়াকার কাছে যদি চেঞ্জ না করা হয়, আমরা যে সমস্ত স্বপ্ন দেখি, বিপ্লবের স্বপ্ন দেখি, এই জিনিসটা ফেল হবে। এবং আমি যেটা জানতে পেরেছি যে ছাত্ররা নেতৃত্বে যারা আছে তারা জেনারেল ওয়াকারকে একজন হিরো হিসেবে মানেন। বাট কথা হচ্ছে, হিরো হিসেবে মানলে এখনই উনাকে বিদায় দেওয়া যায়। উনি হিরো থাকতে থাকতেই, কারণ কিছুদিন যখন এটা যাবে, এটার এফেক্টটা যখন আসবে, তখন উনি আর হিরো থাকবেন না, এবং উনি এই সমস্ত জিনিস বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে লিয়াজও করতেছেন। উনি চরমোনাইয়ের পীরের সাথে দেখা করেছেন। তারপরে আমি কিছুদিন আগে এই যিনি ডিজিএফআই ছিলেন মেজর জেনারেল হামিদ, ওনার সাথে আমার পুরো পরিচিত। উনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমি ওনাকে জিজ্ঞেস করছি, আপনার চরমোনাইয়ের পীরকে কেন সেনাপ্রধানের সাথে দেখা করাইলেন? উনি বললো, শুধু চরমোনাই তো না, অনেকেই তো ওনার সাথে দেখা করছে। আমার কথা হচ্ছে, সেনাপ্রধানের কাজ কি? উনি কেন পলিটিক্যাল পার্টির সাথে দেখা করবে? ওনার কি কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন আছে?